হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামী দিনে মার্কেট কীরকম যেতে পারে। তো আজকের মার্কেটটা যথারীতি ছিল ভোলাটাইল, যেটা আমি আগেও বলেছিলাম যে এই উইকের মধ্যে 24,500 এই রেঞ্জটা টাচ করার একটা বড় প্রবণতা আছে নিফটির। তো সেই জিনিসটাই দেখলাম, 24,550 560 অবধি গেল নিফটি, তারপরে একটা শার্প ডিক্লাইন, তারপরে আবার একটু উঠলো, তারপরে আবার সেকেন্ড হাফের দিকে আবার একটা শার্প ডিক্লাইন। এই বিষয়টা আমরা আজকের মার্কেটে দেখলাম। তো অ্যাজ পার মাই এক্সপেকটেশন, আমার দু তিনটে জিনিসের এক্সপেকটেশন ছিল মার্কেটের ওপর, যেটা নিয়ে আমি লাস্ট ভিডিওতেও ডিসকাশন করেছি। একটা হচ্ছে 24,500 নিফটির অ্যাচিভ করা, আর সেকেন্ড যে বিষয়টা ছিল যে ব্যাংকিং স্টকগুলোর মধ্যে একটা র্যালি হয় এবং যেখানে এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা স্লাইড আমরা দেখতে পারি, বুলিশনেস বা বিয়ারিশনেস যাই হোক। তো লাস্ট আমি ভিডিওতে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করেছিলাম যে আমাদের যে আরবিআই আছে, রেপো ছাড়াও আরও বিভিন্ন রকম যে টুলগুলো রয়েছে আরবিআই এর কাছে, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও বা সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলো প্রত্যেকটাই লিকুইডিটি মেনটেন করতে আরবিআইকে হেল্প করে। তো যে জিনিসটা জানা যাচ্ছে এখন বা যে জিনিসটা মার্কেট এক্সপেক্ট করছে সেটা হচ্ছে আরবিআই সিআরআরকে ইম্পোজ করে, অর্থাৎ সিআরআরকে অনেকটা কম করে মার্কেটের এই লিকুইডিটি স্ট্রাকচার বা ইকোনমির মধ্যে যে প্রবলেমটা চলছে এই প্রবলেমটাকে সলভ করার একটা চেষ্টা করবে। এই অ্যান্টিসিপেশন মার্কেট করছে এবং পুরো দুনিয়ায় করছে, ভারতবর্ষের যে ট্রেডিং ওয়ার্ল্ড রয়েছে তারা প্রত্যেকেই করছে। তো সেই কারণের জন্য যদি আপনি দেখেন যে ব্যাংকিং স্টকগুলোর মধ্যে একটা বেশ ভালো র্যালি শুরু হয়েছে, সেটা আপনি চাইলে মানে পিএসইউ যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেগুলোতেও যেমন র্যালি হচ্ছে, কিছু কিছু প্রাইভেট ব্যাংকিং স্পেস রয়েছে যেগুলোর ফান্ডামেন্টালস টু সাম এক্সটেন্ট বেটার, সেগুলোর মধ্যেও আমরা একটা র্যালি অবজার্ভ করছি। তো এটাই হচ্ছে মার্কেটের সিনারিওস। এর সাথে সাথে আমরা কিছুটা আমাদের যে এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিগুলো রয়েছে বা রিয়েলিটি, নিফটি রিয়েলিটি, সেটার মধ্যে আমরা একটা র্যালি দেখতে পাচ্ছি। বাট এছাড়া বাকি যে স্পেসগুলো রয়েছে আর টু সাম এক্সটেন্ট আইটির মধ্যে বাকি যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা বড় রকম কিছু র্যালি আপাতত দেখতে পাচ্ছি না। তো এই মুহূর্তে যে সিনারিওটা দেখা যাচ্ছে, এফআইআই এর মধ্যেও একটা মানে দ্বিচারিতা ভাব বলতে পারেন, মানে তারা বাইং করবে না সেলিং করবে। লাস্ট ডে আমরা দেখেছি 3,000 কোটি টাকার উপরে এফআইআই বাইং এবং ডিআইআই সেক্ষেত্রে সেল করেছে। তার আগের দিনও এফআইআই খুব বেশি পরিমাণ সেলিং করেনি, নেট সেলিং যদি আমরা পজিশন দেখি 200 সামথিং কোটি টাকার মতো। তো এফআইআই ধীরে ধীরে নিজেদের যে সেলিং অ্যাটিটিউডটা ছিল সেটাকে কিছুটা কম করেছে, যদিও আজকে সেকেন্ড হাফের দিকে দুটো বড় বড় যে ফল হয়েছে নিফটির মধ্যে বা দুটো বড় বড় ডিপ করার যে চেষ্টা করা হয়েছে, আমার এক্সপেকটেশন এটা এফআইআই সেলিং, বাট নাও হতে পারে। দেখা যাক এফআইআই ডেটায় আসার পর কি সিনারিওসটা হচ্ছে সেটা বোঝা যাবে। এখন যেটা বিষয়, এই দুটো সেক্টরের মধ্যেই ভালো র্যালি দেখা যাচ্ছে, বিশেষ করে ব্যাংকিং স্পেসের মধ্যে। আপনি যদি দেখেন পিএসইউ ব্যাংকের মধ্যে এই আরবিআই এর যে চেঞ্জেসটা বা যে সিআরআর এর কথা বললাম সেটার উপর অ্যান্টিসিপেশন রেখে মার্কেট এই জিনিসটাই করছে। এছাড়া আমরা যদি দেখি যুদ্ধ পরিস্থিতি কিছুটা হলেও থেমেছে এবং যে কারণে ন্যাচারাল গ্যাস ধীরে 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 একটা ফল করছে বা ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা একটা স্লো ডাউন দেখতে পাচ্ছি বা একটা ফল দেখতে পাচ্ছি স্লাইডলি, যতটা পরিমাণ বেড়েছিল তার থেকে কিছুটা কম। গোল্ডও অনেকটা স্থিতিশীল জায়গায় রয়েছে। তো এই নিয়ে মোটামুটিভাবে বলতে গেলে এই ডিসেম্বর মাসে যে জিনিসটা হওয়ার কথা ছিল বা যে জিনিসটা প্রত্যেকেই এক্সপেক্ট করছেন সেটা হচ্ছে যে মার্কেট স্লাইড একটা ভোলাটাইল টু নিউট্রাল জোনের মধ্যে থাকবে সমস্ত অ্যাসেট ক্লাসগুলোই। তার কারণ হচ্ছে যে এই সময়টাতে এফআইআই যে অ্যাক্টিভিটিগুলো করে সেই অ্যাক্টিভিটিগুলো অনেকটা পরিমাণ কম করে এবং এরপরে আমাদের আসতে চলেছে স্যান্টা র্যালি। তো স্যান্টা র্যালি জিনিসটা কি সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। তো স্যান্টা র্যালি মানে এই মাসের শেষের দিকে হবে। তো সেই স্যান্টা র্যালিতে জেনারেলি রিটেলাররা ডমিনেট করে মার্কেটকে। কি পরিস্থিতিতে কেন, কি কারণে কি হয় সেই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। তো এখন যে মার্কেটের পরিস্থিতিটা রয়েছে সেটা ওই 200 পয়েন্ট 300 পয়েন্ট ওপরের দিকে বা 500 পয়েন্ট ওপরের দিকে আর 500 পয়েন্ট নিচের দিকে, এর মধ্যেই থাকার একটা প্রবণতা রয়েছে মার্কেটের। তার কারণ হচ্ছে নতুন করে
বড় কিছু অ্যাক্টিভিটি আসবে সেটা মনে হয় না, বাট কয়েকটা জিনিসে ছোট ছোট অ্যান্টিসিপেশন করে মার্কেট একটা স্লাইড নিউট্রাল টু বুলিশ নেচারের মধ্যে রয়েছে। দেখা যাক এখানে এটা ট্র্যাপিং নাকি এই জায়গা থেকে পুনরায় আবার আমাদের বুলিশনেস আসে, সেটা আশা করি জানুয়ারি পর বোঝা যাবে। বাট এই মাসটা আমি যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে মার্কেট একটা এই রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে থাকবে 25,000 টু 24,000, এই 1000 পয়েন্টের মধ্যেই এই মাসে থাকা উচিত বলে আমার মনে হয়, যদি না কোনো বড় চেঞ্জেস আসে। তো এটা সম্পূর্ণভাবে আমার প্রেডিকশন, এবং এই অনুযায়ী আমি আমার বিভিন্ন রকম যে বেটগুলো আছে আয়রন কন্ডর থেকে শুরু করে আদার যে সমস্ত স্ট্র্যাটেজিগুলো আছে সেইগুলো অপশনের মধ্যে আমি ডিপ্লয় করছি। আপনারা যারা যারা ট্রেন্ডিং স্ট্র্যাটেজি করেন বা নন ট্রেন্ডিং স্ট্র্যাটেজি করেন, একটু নিজের অপশন ট্রেডিংটাকে নিয়ে ভাববেন। তার কারণ হচ্ছে যে সেবি এর পরে কিন্তু ইএলএম ডিপ্লয় করছে। ইএলএম কথার অর্থ হচ্ছে এক্সট্রিম লস মার্জিন। তো এক্সট্রিম লস মার্জিন হচ্ছে একটা কনসেপ্ট, যে কনসেপ্টে সেবি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এক্সপায়ারির দিনে কিন্তু আরও মার্জিন রিকোয়ারমেন্ট বাড়বে। অর্থাৎ যদি আপনি অপশন সেলিং করেন তাহলে যতটা পরিমাণ টাকা লাগতো তার থেকে একটু বেশি পরিমাণ টাকা কিন্তু ডিপ্লয় করতে হবে অপশন সেলিংয়ের ক্ষেত্রে। বিকজ থার্সডে এবং ওয়েডনেসডে এই দুটো দিন এবং সেন্সেক্সের ক্ষেত্রে ফ্রাইডে, তো এই 3টে দিন কিন্তু মার্জিন রিকোয়ারমেন্ট বাড়বে অপশন সেলারদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে মোটামুটিভাবে যতটা পরিমাণ সেলিংয়ে এখন পয়সা লাগছে তার থেকে বেশ কিছুটা পরিমাণ বেশি লাগবে। সেই বেশের অ্যামাউন্টটা হচ্ছে 10 to 20% মতো। যদিও যখন ক্যালকুলেশনস হয় তখন সেবি যেটা বলছে টোটাল এক্সপোজারের ওপর 2 to 3% করে বাড়ানো হবে। তো অপশন সেলারদের জন্য আরও মার্জিন রিকোয়ারমেন্ট বাড়তে চলেছে। তো মার্জিন রিকোয়ারমেন্ট যদি বাড়ে তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো অপশন সেলারদের ক্ষেত্রে প্রফিটেবিলিটি পার্সেন্টেজ আরও কিন্তু কমবে, রাইট? সুতরাং যেটা আমরা বারবার দেখেছি বা যেটা আমরা মনে করতাম যে অপশনের ক্ষেত্রে সেল করে দিলেই পয়সা হয়ে যাবে, বিষয়টা সেরকম নয়। সেই জিনিসটা আরও অনেকটা কমবে। তার সাথে সাথে নেক্সট যে চেঞ্জেসগুলো আসছে জানুয়ারি থেকে, ফর এক্সাম্পল আপনার এই যে কোয়ান্টিটি বেড়ে যাওয়া বা টোটাল মার্জিনের যে পরিমাণটা অ্যামাউন্টটা সেটা বেড়ে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস আসার ফলে অপশন ওয়ার্ল্ডের মধ্যে বেশ বড় একটা পরিবর্তন হবে। বাট আমার যেটা ধারণা, যে ভোলাটিলিটি আমরা অপশন ওয়ার্ল্ডে দেখেছি লাস্ট 3 বছর তার থেকে অনেকটা পরিমাণে ভোলাটিলিটি কমবে, এবং সেটা মার্কেটকে স্টেবল হতে অনেকটা হেল্প করবে। এবং লিকুইডিটির তরফ থেকেও আমরা যদি দেখি লিকুইডিটি অনেকটা পরিমাণ কমে যাবে, এটাই এক্সপেকটেশন থাকছে। যদিও এতগুলো এক্সপায়ারি কমে যাওয়ার জন্য লিকুইডিটি কিন্তু বাড়লেও বাড়তে পারে। তার কারণ হচ্ছে মানুষের কাছে বা ট্রেডারদের কাছে অপশনসের পরিমাণও কমছে, অর্থাৎ প্রত্যেক দিন যে অপশন ট্রেড হতো সেই জিনিসটার পরিমাণও কমবে। সো একদিন কি দুদিন ট্রেড হলে সেই দুটো দিনের মধ্যে ভোলাটিলিটি বা লিকুইডিটির পরিমাণও বাড়তে পারে। তো সেরকমই একটা এক্সপেকটেশন রয়েছে। তো এই হচ্ছে মার্কেটের কন্ডিশন, মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেট। কিছু স্পেসিফিক এরিয়ার মধ্যে আমরা একটা স্লাইড বুলিশনেস দেখতে পাবো, বিশেষ করে ব্যাংকিং স্পেসের মধ্যে, যেটা দেখা যাচ্ছে অলরেডি, এবং এটা কেবলমাত্রই আরবিআই এর অ্যান্টিসিপেশন থেকেই, মানে আরবিআই এর প্রতি যে সিআরআর কে ইউজ করে তারা কমাবে। তো আরবিআই এর মনিটারি পলিসি আছে ডিসেম্বরে, দেখা যাক তারা কি বলেন। এবং তার সাথে সাথে ফেব্রুয়ারিতে অনেকেই এক্সপেক্ট করছেন রেপো রেট কাটার। দেখা যাক আরবিআই কোন দিকে পুরো ইকোনমিকে নিয়ে যায়, অনেকটাই আরবিআই এর উপর ডিপেন্ড করছে বর্তমান সময়ে ইকোনমিক দিক থেকে, মানে ইকোনমিকে স্ট্রং করার ক্ষেত্রে আরবিআই এর পদক্ষেপগুলো। এর সাথে সাথে আমাদের বাজেট আসছে, সেখানে ট্যাক্স স্ট্রাকচার থেকে শুরু করে বাদবাকি সমস্ত কিছু নিয়ে ডিসকাশন হবে, সেটা ফেব্রুয়ারি মাসে হবে। সুতরাং বাজেটের দিন ডেফিনেটলি একটা ভালো র্যালি আমরা পাবো, সেটা আপসাইড হতে পারে, ডাউন সাইড হতে পারে, বাট সেটা ক্যাচ করার জন্য আমি অলরেডি একটা স্ট্র্যাটেজি দিয়েছি। আবার এবছর বাজেট হওয়ার আগে আমি সেই স্ট্র্যাটেজিটা আবার একবার ডিসকাস করে দেবো চ্যানেলে, যাতে আপনারা প্রত্যেকেই সেদিন পয়সা বানাতে পারেন। আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। বেসিক্যালি ভিডিওর মধ্যে আমার বলার সেরকম কিছু ছিল না, বাট স্টিল মার্কেটের যে স্ট্রাকচার বা কি সিচুয়েশনসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাশন করে নেওয়া উচিত বলে আমার মনে হলো, সেই কারণেই আজকে এই ভিডিওটা বানালাম। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।